উত্তপ্ত পরিবেশ হবে কিনা তবে উত্তাপ ছড়াবে সংসদে। যাদের বাদ দেওয়া হলো তারা কোন দলের সমর্থক? জুলাই অভ্যুত্থানের পর এতগুলো বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য পদে নিয়োগ পেলেন তারা সবাই কি সবাই যদি জামাতের সমর্থক হন, আর সেটি তো বিএনপির জন্য একটা অস্বস্তির প পরিবেশ তৈরি করেছে। সরকারের সামনে কঠিন প্রশ্ন যে তারা দলীয় প্রতীকে নির্বাচন করবেন কি করবেন না। এক্ষেত্রে তো বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের আ আপত্তি এসেছে। ফ্যামিলি কার্ড মাত্র ৩৭,০০০। আ সেখানেও কিছু, কিছু অভিযোগ এসেছে। আবার প্রতিটি জায়গায়ই তো আমরা দেখি যে বিএনপির বিভিন্ন গ্রুপ এবং সবাই চাইবে সেই গ্রুপে যারা নেতৃত্ব দেন তারা চাইবেন তার দল ভারী হোক। আমরা এখনই বলতে পারব না যে ৬ মাস পর আওয়ামী লীগের কার্যক্রম আ চালু হবে কি হবে না। চর্চা কথায় কথায় স্বাগত। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদ মুবারক। ঈদের শুভেচ্ছা শুভকামনা। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং চর্চার দর্শক, শ্রোতা, পাঠক সবাইকেই ঈদের শুভেচ্ছা। প্রথমেই যেটা আসে যে ১ মাস রোজার পরে আজ ঈদ। আমাদের দেশসহ একাধিক দেশে ঈদ পালিত হলো। এবার ঈদটা আসলে কেমন গেল? না, একাধিক না। আ পৃথিবীর আরব মুসলমান দেশগুলো বাদে। মুসলমান ধর্মাবলম্বী মানুষ যেখানেই আছে সেখানেই ঈদ পালন হয়েছে। হ্যাঁ, কোথাও, কোথাও গতকাল হয়েছে, কোথাও, কোথাও আজ। আচ্ছা, আচ্ছা। আ এবং বাংলাদেশেও কিন্তু সৌদি আরবের সাথে সঙ্গে মিল মিলে করে। এখানে অনেকে আ রোজা রাখেন, আবার অনেকে ঈদ ঈদ আ উদযাপন করেন। তো এর মধ্যে এক ধরনের আ কি বলে? এক ধরনের মানে আ ২ রূপ আমরা দেখি। কেউ রোজা রাখছেন, আবার শেষ রোজা, আবার ঐদিন ঈদ উদযাপন করছেন কেউ, কেউ। প্রবাসী আমাদের যে বাংলাদেশী বন্ধুরা আছেন, ভাই-বোনেরা আছেন, তারাও কিন্তু এই কেউ গতকাল ঈদ উদযাপন করেছেন, আর কেউ আজকে উদযাপন করেছেন। হ্যাঁ, তার মধ্যেও একটা আনন্দের যে মানে ৩০ দিন রোজার পর একটা আনন্দের উৎসব এবং উৎসবটা সবার। আ বলা হয় যে ধর্ম যার, যার আ উৎসব সবার। তা এক এবারের বাংলাদেশে ঈদ উদযাপন আবহাওয়াটা চমৎকার ছিল। আ ঠিক ভারী বৃষ্টি নয়, কোথাও, কোথাও হালকা বৃষ্টি, আবার আ গরমও নয়। তো এই একটা শান্ত পরিবেশ আমরা দেখেছি। আ তবে ঈদ যাত্রায় একসঙ্গে শহর প্রায় ফাঁকা এবং গ্রামে অনেক আ মানুষ তার স্বজনদের সঙ্গে ঈদ করতে গিয়েছেন। এটা একটা বাংলাদেশের ঐতিহ্য বলা যায়। আ এবং সেখান থেকে আমরা এই যে স্বজনের কাছে ফিরে যাওয়ার এই আনন্দ, আ আমরা অনেকেই আ আনন্দ ভোগ করি, আনন্দ উপভোগ করি। তো এই যে আবহাওয়া আপনি বলছিলেন যে আবহাওয়াটা বেশ শীতল আছে, এক ধরনের মানে স্বস্তির মধ্যে মানুষ। হ্যাঁ, হালকা বৃষ্টি হচ্ছে। হয়তো কেউ এতে একটু অসুবিধায় পড়েছেন। গতকাল হয়েছে, তার আগেও ঝড় বৃষ্টি হচ্ছে। এখন কালবৈশাখীর সময় বৃষ্টি হবে। আবহাওয়াটা বেশ ঠান্ডা অবস্থার মধ্যে আছে। কিন্তু এর মধ্যে যে বিষয়গুলো আমরা দেখছি যে রোজা বলে হয়তো অনেকটা চুপচাপ বা মুখের মানে কথার লড়াই চলছিল। এখন কি এক ধরনের রাজনৈতিক উত্তাপ যখনই সংসদ খুলবে, তখন কি এক ধরনের সম্ভবত আগামী ২৮ মার্চ, ২৮ বা ২৯ মার্চ আপনার সংসদ অধিবেশন আবার শুরু হবে। যে ১ম অধিবেশন ত্রয়োদশ সংসদের। তো তখন কি একটা উত্তপ্ত পরিবেশ আমরা দেখব? উত্তপ্ত পরিবেশ হবে কিনা তবে উত্তাপ ছড়াবে সংসদে। কারণ যে বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী যেটি হওয়ার কথা যে ১৮০ দিন পর্যন্ত এই সংসদ একই সঙ্গে স সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। কিন্তু আ স সরকারি দলের অবস্থান হলো যে, যে পরিষদ গঠিতই হয়নি সে এবং গঠনের কোনো আ সুযোগও নেই, তারা এটাই বলতে চাচ্ছেন। কারণ বিএনপির সমর্থন ছাড়া সংসদ গঠিত হতে পারবে না, পরিষদ গঠিত হতে পারবে না এবং তারা শপথও নেননি। যে কারণে আমরা দেখলাম যে বিরোধী দল দুটি শপথ নিয়েছেন। একটি পরিষদ সদস্য হিসেবে, আরেকটি জাতীয় সংসদের সদস্য হিসেবে। আ এর মধ্যে উম জ এর মধ্যে জামাত ইসলামের যে আমির, এই ঈদেরই কোনো অনুষ্ঠানে তিনি
বলেছেন যে যদি যদি গণভোট, যদি জাতীয় সংসদের নির্বাচন যদি হারাম হালাল হয়, তাহলে গণভোট হারাম কেন? আমার মনে হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে তো এই ধরনের কথাবার্তা বলেনি যে গণভোটটা হারাম। আ আ এই বক্তব্য থেকে মনে হচ্ছে যে বিরোধী দল এক ধরনের প্রস্তুতি নিচ্ছে যে সরকারি দলের সাথে মানে সংসদের ভিতরে একটা উত্তপ্ত অবস্থা, অর্থাৎ কথার আ লড়াই থাকবে, যুক্তিতর্ক থাকবে। এর মধ্যে সীমাবদ্ধ থাকলে ঠিক আছে। সেটাই কিন্তু তো এটা কিন্তু যদি এটা য আপনার সালাউদ্দিন সাহেব কিন্তু সংসদে যে বক্তব্যটা রেখেছেন সেখানে কিন্তু সেটাই বলা আছে যে আসুন আমরা সবকিছু সংসদেই করি। হ্যাঁ, সংসদে করি, কিন্তু সংসদের সমস্যাটা হচ্ছে যে বিরোধী দল যত যুক্তিতর্ক দিল, যত উত্তাপ ছড়ালো, যদি এটি যেকোনো বিল বা প্রস্তাব পাস হতে তো সংসদে ভোটাভুটি হবে। ভোটাভুটিতে বিএনপির যে অবস্থান, এককভাবে যে অবস্থান, আর তার সঙ্গে তো বিরোধী দল আ পারবে না। কারণ ২/৩ বেশি বিএনপির অবস্থান। সুতরাং যেকোনো সিদ্ধান্ত পাস হতে হলে সেটি জুলাই সনদ পাস হোক, সেটি সংবিধান সংস্কার পরিষদ গঠন হোক, সেটি বিএনপির সম্মতি লাগবে। এখন এখানে সাংবিধানিক প্রশ্ন এসেছে, যেটি আ স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন যে আ রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র চলে আইন আইন দিয়ে, দি সংবিধান দিয়ে। এটাও যেমন সত্য, আবার একই সঙ্গে এটাও বলব যে জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে মানুষের আবেগ, মানুষের যে প্রত্যাশা, সে বিষয়টিও রাজনীতিকদের লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে ক্ষমতাসীন দলের। তো এর মধ্যে আরেকটা অন্য প্রসঙ্গে যাই যে সরকার মোটামুটি ১ মাসের বেশি তারা ক্ষমতায় আছে। এরই মধ্যে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম যে ২৪ এর এ ৫ আগস্টের পরে বিশ্ববিদ্যালয়গুলো একবারে ফাঁকা হয়ে যাচ্ছিল। সেইখানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে সেখানে এক ধরনের উপাচার্যদের নিয়োগ দেয়া হলো। এই সরকার আসার পরপরই ধরেন তারা মোটামুটি ১৮ মাসের মতন দায়িত্ব পালন করলেন। সবাইকে মো মোট একটা চলে যাওয়ার বিদায় করে আবার নতুন আরেক দলকে নিয়োগ দেয়া হচ্ছে। হ্যাঁ, এইভাবে কি এটা কি এড়ানো যেত কিনা? মানে এইভাবেই করতে হতো? এখানেই প্রশ্ন আসছে যে জুলাই অভ্যুত্থানের আগে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে ছিলেন, ধরে নেওয়া হয়েছিল তারা আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। হ্যাঁ, জুলাই আ অভ্যুত্থানের পর যে পরিবর্তনটা হয়েছে, সেটি তো আ অনিবার্যই মনে করেছেন অনেকে। কিন্তু এখন প্রশ্নটি হয়েছে জুলাই অভ্যুত্থানের পর যারা দায়িত্ব নিলেন, তারা কোন দলের ছিলেন? আর এখন যারা তাদেরকে বাদ দিয়ে যখন নতুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন যাদের দায়িত্ব দেওয়া হলো, তারা কোন দলের? এটি স্পষ্ট যে এখন যাদের দেওয়া হলো তারা বিএনপির সমর্থক এবং বিএনপির আ অনুসারী শিক্ষকদেরই উপাচার্য পদে বসানো হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে নীল সাদা দ ই নীল সাদা দল নামে যে পরিচিত, বা যে সাদা দলের সমর্থকরা হচ্ছে আ বিএনপি আ বে বিএনপির সাদা দলের নেতৃবৃন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনও করেছেন, যদিও এই গত ১.৫ বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। এখন তারা যদি বিএনপির সমর্থক হয়, তাহলে যাদের বাদ দেওয়া হলো তারা কোন দলের সমর্থক? কেউ বলেন তারা জামাতের সমর্থক। তাই এটি খুবই বিস্ময়কর যে জুলাই অভ্যুত্থানের পর এতগুলো বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য পদে নিয়োগ পেলেন, তারা সবাই কি সবাই যদি জামাতের সমর্থক হন, সেটি তো বিএনপির জন্য একটা অস্বস্তির প পরিবেশ তৈরি করেছে, এবং তারা মনে করেছেন যে ৫ টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে যে জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের, যদিও তারা নামে নির্বাচন করেনি, তারা সব ছাত্র সংসদ তাদেরই তাদের প্রার্থীরাই জয়ী হয়েছে, এবং ছাত্রদল সেখানে ২-১ টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কেউ জয়ী হতে পারেনি। অন্য ২-১ টি বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরে ২-১ টি আ জয়ী হলেও আম প্রাধান্যটা হচ্ছে শিবিরের। শিবিরের। এখন এখানে ওই উপাচার্যদের কোনো সমর্থন আছে কিনা? আবার কোনো উপাচার্য তো আমরা দেখেছি যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, ২৪ এর পরে যিনি উপাচার্য পদে আসছেন, তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত, এবং বিএনপির সমর্থিত যে শিক্ষক সংগঠন
তার সঙ্গেই যুক্ত এবং সেখানে পরিবর্তন করাও হয়নি। সুতরাং এটা কিন্তু কথা হচ্ছে যে পদ্ধতিটা এটা ঠিক হলো কিনা? আওয়ামী লীগ আমলে যাদের নেওয়া হয়েছিল তাদেরও তাদের পছন্দসই তাদের এক ধরনের আ ক্ষমতাসীন দল যেভাবে পছন্দ করছে, প ক্ষমতাসীন দল শুধু দলও নয়, প্রধানমন্ত্রী যেভাবে চেয়েছেন। এবারেও কি তাই হয়েছে? প্রধানমন্ত্রী যাদের চেয়েছেন অথবা বিএনপির নেতৃত্ব যাদের চেয়েছেন, এটি ভিন্নভাবে করা যেত কিনা? অনেকেই বলছেন যে একটি সার্চ কমিটি বা একটি কমিটির মাধ্যমে এটা করা যেত কিনা যে আ যাদের এ ব্যাপারে আগ্রহ আছে, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, যাদের সম্পর্কে দলীয় লেভেল নেই, দলীয় তকমা নেই, তাদেরকে এ ধরনের শিক্ষক নেয়া যেত কিনা? এটি ঠিক যে বাংলাদেশে এখন খুব কম বিশ্ববিদ্যালয়ে খুব কম শিক্ষক পাওয়া যায় যে যাবে যে যারা দলীয় তকমার বাইরে। তো আমরা তো বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। কোনো দলের সমর্থক বা বিরোধী হিসেবে নয়। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে আবারও একই হচ্ছে যে আপনার যে ২৪ এর এই যে আগস্টের পরেই সমস্ত স্থানীয় সরকার ইয়েগুলো ভেঙে দেয়া হলো এবং সবাইকে বিদায় দিয়ে দেয়া। কারণ বলা হচ্ছিল যে ওই সময় কোনো নির্বাচন, এর আগে যে নির্বাচনগুলো হয়েছে নির্বাচন হয়নি। কখনো কোনো বিরোধী বা অন্য পক্ষ অংশ নিতে পারেনি। এইরকম একটা অভিযোগে সব ভেঙে দেয়া হয়েছিল। আমরা দেখলাম নতুন সরকার আসার পরে প্রত্যেকটা জেলা পরিষদ, আপনার সিটি কর্পোরেশন সব জায়গায় একটা প্রশাসক নিয়োগ দেওয়ার প্রবণতা চালু হয়েছে। হ্যাঁ, বিএনপি দায়িত্ব নেওয়ার পর যে কাজটি তারা করেছে, এক হচ্ছে জনবান্ধব কিছু কর্মসূচি নিয়েছে এবং জনগণের সমর্থন আ পাওয়ার জন্যে। একই সঙ্গে তার ঘর গোছানো যেটা, মানে রাষ্ট্র কাঠামোয় তার পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা আ উদ্যোগ নিয়েছে এবং যার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ যেমন তার একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে যে আ স্থানীয় সরকার সংস্থাগুলো সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ। তা আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন সব সিটি কর্পোরেশনেই তাদের দলীয় লোকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পরিষদেও জেলা পরিষদ চেয়ারম্যান পদ সেখানেও দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পরিষদ পরোক্ষ ভোটে নির্বাচিত হতো। আর সিটি কর্পোরেশন সবসময় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। এখন একটি যে প্রশ্ন আসে হ্যাঁ, আ কেউ না কেউ তো দায়িত্ব পালন করবেন এবং এটি ঠিক। তত্ত্বাবধায়ক সরকারের ১.৫ বছরে যারা দায়িত্বে ছিলেন আমলারা। ২-১ টি ব্যতিক্রম বাদে যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমলারা ছিলেন। তাদের প্রাত্যহিক কাজ আছে। তাদের প্রাত্যহিক কাজের বাইরে থেকে এই যে একটি সিটি কর্পোরেশন বা আ অন্য কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করা কিন্তু কঠিন। আর সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আ কাজটি ঠিকমতো হয়নি এবং নতুন সরকার নির্বাচিত সরকার এসে মনে করছেন যে তাদের যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্যে আ এসব জায়গায় আ মানে সার্বক্ষণিক সার্বক্ষণিক লোক দরকার, সার্বক্ষণিক প্রশাসক দরকার। এখন তাহলে আরেকটি প্রশ্ন আছে ১ম হচ্ছে তারা দলীয় লোকদেরই নিয়োগ দিয়েছে। এখন দলীয় লোকদের নিয়েছিল এবার যখন নির্বাচন হবে তখন দলীয় তারাও তারাও তাদের দল থেকে প্রার্থী মনোনয়ন দিবেন। সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক। কারণ একটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ২০১৫ সালের আগে কিন্তু আ দলীয় ভিত্তিতে নির্বাচন হতো না। যদিও দলের লোকরাই নির্বাচন করতেন, এমনকি সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা সব দলের নেতারাই তার পক্ষে প্রচারও চালাতেন। আ কিন্তু তারা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারে আ করতে করতেন না। এখন এই দলীয় প্রতীকে যখন আওয়ামী লীগ নির্বাচনের ব্যবস্থা করল, তখন কিন্তু বিরোধী দল প্রবল আপত্তি জানিয়েছিল, বিরোধিতা করেছিল। এখন আগামী নির্বাচনটি কিভাবে হবে? দলীয় ভিত্তিতে হবে না দলীয় ভিত্তিতে হবে না। অর্থাৎ দলীয় প্রতীকে হবে না দলীয় প্রতীকের বাইরে হবে। দলীয় প্রতীকে যদি হয় তাহলে তো সরাসরি নির এই আ আ সরা সরাসরি এখানে রাজনৈতিক নেতৃত্বই মুখোমুখি হবে। আ সেটি জামাত ইসলামের যে প্রার্থী থাকবে তারা জামাত ইসলামের প্রতীক নেবে। বিএনপির প্রার্থী থাকলে বিএনপির প্রতীক নেবে, অন্য দলের প্রার্থী থাকবে। আ তাহলে যে তারা বিরোধিতা করেছিলেন যে দলীয় প্রতীকে নির্বাচন করা উচিত নয়। তাহলে সবকিছু প্রতিষ্ঠান দলীয় হয়ে যায়। এখন এটি আ বিএনপির সামনে কঠিন প্রশ্ন। সরকারের সামনে কঠিন প্রশ্ন যে তারা দলীয় প্রতীকে নির্বাচন করবেন কি
করবেন না। এখন তো এই দলীয় প্রতীকে যদি নির্বাচন না হয়, তো সাধারণ আগের ফর্মে ফিরে যেতে হবে তাহলে। এবং এর সেটা কিন্তু সংসদে আইন পাস করতে হবে। হ্যাঁ, সেই সংসদে তো সংসদে আইন অনেকগুলো সংশোধন করতে হবে অন যে ২০১৫ সালের আইন সংশোধন করতে হবে, সেটি করবে কিনা। কারণ এখানে আরেকটি প্রশ্ন আছে যেটি এখনো কেউ স্পষ্ট করে বলছেন না। সেটি হচ্ছে যে দলীয় প্রতীকে যদি না হন, তখন আওয়ামী লীগ যদি নির্বাচন করে, আওয়ামী লীগ তো নামে করবে না। যে কোনো ব্যক্তি থাকবে, তার কর্মী সমর্থক থাকবে এবং তাদের বিরুদ্ধে তাদের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু একজন ব্যক্তি হিসাবে যদি তিনি দলের প্রতীক না নিয়ে নির্বাচন করেন, তাকে তো বাধা দেওয়ার সুযোগ নেই। আম যে প্রশ্নটি নির্বাচন আসলে হবে, এবং বিএনপি বোধহয় কৌশল নিচ্ছে যে এখনই নির্বাচনটি করছে না। অন্তত আগামী ৫-৬ মাসের মধ্যে নির্বাচনের কথা তারা চিন্তা করছে না। এরপর বর্ষাকাল আসবে। বর্ষাকালের পর হয়তো তারা আগামী মৌসুমে চিন্তা করছে যেটি সেপ্টেম্বর-অক্টোবরে নির্বাচন। অর্থাৎ তারা একটা বড় সময় পাচ্ছে অনির্বাচিতদের দিয়ে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা। আবার আবার একই সঙ্গে তারা দলীয় লোক। এক্ষেত্রে তো বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের আ আপত্তি এসেছে। তারা বলেছেন যে এটি জুলাই চেতনার বিরোধী। তো আমরা যদি এগুলো দেখি, হ্যাঁ, এই এই আপত্তি তো অবশ্যই মানে যৌক্তিক। একেবারে সব ইয়েতে যখন নিজেদের দলের লোকরে দেয়া হয়, যে জিনিসটা অভিযোগ ছিল যে মানে ১৫১ টা সিট পেলে সেই সরকার গঠন করে এবং সেই সরকার গঠন করা মানে তারই সব। তো এই ক্ষেত্রে বিএনপির কিছু ব্যতিক্রমী এইবারের সরকারের ক্ষেত্রে যেগুলো দেখা যাচ্ছে, মানে তারা যে কিছু জনবান্ধব বা গণবান্ধব যাই বলি না কেন, কিছু কর্মসূচি তারা নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি কার্ড চালু করেছেন। ২ টি উপজেলা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আপনার এর মধ্যে কৃষকদের ৳১০,০০০ পর্যন্ত ঋণ মওকুফ হয়েছে। কৃষক কার্ড দেয়া হয়েছে। আবার আরো মানে খাল খনন খাল কর্ম খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে মানে কৃষিতে, তাহলে বোঝা যাচ্ছে যে কৃষির উপর কিন্তু এই সরকার একটা বড় জোর দিয়েছে। তো এইটা কি তাদের কি ভবিষ্যতের আনতে সাহায্য করবে? সরকার তো মনে করে, এবং সরকার যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে তার মধ্যে এই গুরুত্ব, এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেটি ভালো। কিন্তু এই যে ফ্যামিলি কার্ড এখন করা হচ্ছে কিন্তু পাইলট পদ্ধতিতে। মানে কিছু জেলায় এবং পরীক্ষামূলকভাবে। এখন পরীক্ষামূলকভাবে আজকে থেকে যারা সুবিধা পাচ্ছেন, এই ৩৭,০০০ পরিবার হয়তো পাচ্ছেন। কিন্তু এর বাইরে তো লাখ, লাখ পরিবার যারা সুবিধা পেতে পারেন, সুবিধা পাওয়ার যোগ্য, তারা কিন্তু বাদ থাকছেন। এখন তাদের কত দ্রুত দেওয়া হবে? যেমন ধরেন পাশাপাশি ২টি উপজেলা। একটি উপজেলায় এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে একটি উপজেলাকে, আরেকটি উপজেলাকে আনা হয়নি। একটি ইউনিয়নকে আনা হয়েছে, আরেকটি ইউনিয়নকে আনা হয়নি। যাদের আনা হয়নি তারাই হচ্ছে ৯০ ভাগ। আর আনা হয়েছে ১০ ভাগ, যদি ধরে নেই। তাহলে এই ৯০ ভাগের বিষয়ে তো সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আবার দ্রুত সিদ্ধান্ত নিতে হলে কার মাধ্যমে নেবে, এটাও বিষয় আছে। এটা কি দলীয় লোকদের দ্বারা করা হবে তালিকা? না সিটি কর্পোরেশন হলেও দলীয় লোকই হবে? তাহলে কি বিরোধীরা বাদ পড়বে? বিরোধী দলের সমর্থক যারা, এটি যাতে না পড়ে। যেমন আওয়ামী লীগ আমলে তো ১ কোটি কার্ড করা হয়েছিল। পরবর্তীকালে স্মার্ট কার্ড করা হয়েছিল। ১ম এ এটি অন্য নাম ছিল। কিন্তু সেখানে তো অভিযোগ ছিল যে দলীয় লোকদের দেওয়া হচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে। এমনকি দোতলা বাড়ি যার, তারা কার্ড পেয়েছেন কিন্তু গরিব মানুষ কার্ড পায়নি। এটি অভিযোগ ছিল। এবং কিছু অন্তর্বর্তী সরকার এসে কিছু কার্ড বাতিলও করা হয়েছিল। কিন্তু সেটা আবার পুরোপুরি পূরণ করতে পারেনি। কারণ তাদের ওই কাঠামো ছিল না। এই স এদের হয়তো এই কাঠামো আছে। কারণ সব জায়গায় তাদের দলীয় নেতাকর্মী আছে। কিন্তু সেখানে যে অভিযোগ আসবে না, ইতিমধ্যে কিন্তু এই যে ফ্যামিলি কার্ড মাত্র ৩৭,০০০, সেখানেও কিছু অভিযোগ এসেছে। এখন সরকারের এরকম কি কোনো কাঠামো আছে এরকম যেই এই যাচাই-বাছাই করে সেটা সংশোধন করার, আছে কিনা এটা একটা বিষয়। আবার প্রতিটি জায়গায়ই তো আমরা দেখি যে বিএনপির বিভিন্ন গ্রুপ, এবং সবাই চাইবে সেই গ্রুপে যারা নেতৃত্ব দেন তারা চাইবেন তার দল ভারী হোক, তার দলের লোকরা বেশি পাক। একটা জটিল প্রশ্ন। সেখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকলে এক ধরনের, যে আমরা নির্বাচিত প্রতিনিধি। এখানে একটা বিকল্প হতে পারে, সর্বদলীয় কমিটি হতে পারে। সর্বদলীয় কমিটি করে এরকম নাম যাচাই-বাছাই এবং উন্মুক্ত, যেটি সরকার একটা ভালো পদক্ষেপ নেয়ার কথা বলেছেন যে এমপিদের ৬ মাসের মধ্যেই
তাদের মানে ১ বছরের মধ্যে তাদেরকে মুখোমুখি হতে হবে, জনগণের মুখোমুখি হতে হবে। তাহলে এই ফ্যামিলি কার্ডটাও এখানে উন্মুক্ত সভায় হতে পারে। উন্মুক্ত সভায় যে আ একটা নাম ঘোষণা করা হলো, তার পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হলো এবং তার বিরুদ্ধে কোনো আপত্তি আছে কিনা, সত্যিই তিনি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কিনা এটি। কিন্তু সরকারের যেখানে ভুল, যে অন্য কর্মসূচিগুলো আমরা দেখি না। যে সরকারের কথা, যে অর্থনৈতিক পুনরুদ্ধার আর বন্ধ শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার কথা ছিল। সরকারও বলেছিল। কিন্তু সেটা কতটা খুলে দিয়েছে এবং খোলার জন্যে যে সরকার দেখলাম ২,৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে এই ঈদ বোনাসের জন্যে। কিন্তু বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার ব্যাপারেও তো তাদের একটা উদ্যোগী ভূমিকা নিতে হবে, যাতে ব্যাংক সহায়তা করতে পারে। তো সেক্ষেত্রে আপনি সে বলছিলেন যে সর্বদলীয় কমিটি করার কথা। তাহলে আবার একটু রাজনীতিতে ফিরে আসি। যে রাজনীতিতে আপনার কথা অনুযায়ী যে আশঙ্কা হচ্ছে যদি নির্দলীয় বা দলহীন অবস্থায় দলীয় প্রতীকবিহীন নির্বাচন হয় স্থানীয় সরকার, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার একটা সুযোগ আছে। এক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। আবার আপনি একটা বললেন সর্বদলীয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের, কারণ সমাজে আওয়ামী লীগ তো সবাই পালিয়ে যায়নি। কিছু না কেউ না কেউ আছেই। আবার তাদেরকে মানে যদি দলহীন নির্বাচন করলে সেখানে ফিরে আসতে পারে। আবার এদিকে মির্জা ফখরুল এ কথা বলছেন। তো এই পুরো গোটা বিষয়টা কেমন একটা আ একটা ধরেন তো মনস্তাত্ত্বিক লড়াই আছে। একটা হচ্ছে যে বিএনপি বিরোধী দলের মনোভাবটা ব ব যা বা বুঝতে চাচ্ছে। যে তারা আওয়ামী লীগ কার্যক্রম যদি শুরু হয়, তাহলে আ বিরোধী দলের প্রতিক্রিয়াটা কত প্রবল হবে, কত কঠোর হবে। ইতিমধ্যে বিরোধী দল থেকে কিন্তু এ ব্যাপারে খুব আ কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে। আপনি দেখেছেন যে নির্বাচনের পরপরই কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছিল এবং বিএনপির স্থানীয়ভাবে অনেক জায়গায় সহায়তা করেছে, অনেক জায়গায় তারা কথাও দিয়েছিল ভোটের আগে যে এই তো মানে বিএনপি প্রার্থীকে যদি জয়ী করা হয় তাহলে তাদের এই বন্ধ অফিসগুলো খুলে দেওয়া হবে এবং কোথাও খুলেও দেওয়া হয়েছে। এটা নিয়ে বিএনপির বিরোধী দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। আমার ধারণা যে বিএনপি মহাসচিবের এই বক্তব্য সেই বিরোধী দলের প্রতিক্রিয়াকে আমলে নিয়েই এটা দেওয়া হয়েছে। এখন এটা কতদিন হবে? কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং অন্তর্বর্তী সরকারের একটা বড় বিপদ ছিল যে আওয়ামী লীগ যদি কার্যক্রম এই নির্বাচনের বিরোধিতা করে, আওয়ামী লীগ যদি কার্যক্রম চালাতে পারে এবং তারা যদি বিরোধিতা করে, তাহলে নির্বাচন করাটা কঠিন হবে। তো সেক্ষেত্রে একটা যুক্তি ছিল। এখন তো নির্বাচন হয়ে গেছে। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে যুক্তিটা কি? এটি একটি বিষয়। হ্যাঁ, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা যদি এরকম আ এই সরকারকে, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে তারা হাওয়াইভাবে হোক বা যেকোনো ওই তোড়াবোড়া পাহাড় থেকে হোক, একটা কি বলে? দিয়েছিল, এটা ঠেকাতে হবে। এই সরকার অবৈধ, এই সরকারকে ঠেকাতে হবে। কিন্তু এই নির্বাচনের পর কিন্তু এই নির্বাচনকে অবৈধ আ এভাবে কোনো বক্তব্য বিবৃতি দিয়েছে বলে আমাদের জানা নেই। এক ধরনের তারা মেনে নিয়েছে। তাদের তো হ্যাঁ, কষ্ট বর্তমান থাকবেই। ইয়েকে তো তারা নির মোটামুটি স্বীকৃত যে কোন সরকারের বিরুদ্ধে তো কোনো কিছু বলেনি মানে এখনো পর্যন্ত। এই সরকারের বিরুদ্ধে এখনো তারা কোনো অবস্থান নেয়নি। তাই সেক্ষেত্রে এটি সময়ও বলে দেবে। আমরা এখনই বলতে পারব না যে ৬ মাস পর আওয়ামী লীগের কার্যক্রম আ চালু হবে কি হবে না। কিন্তু আমার মনে হয় সময় বলে দেবে। কারণ কোনো কিছুই, নদীর জল যেমন এক জায়গায় স্থির থাকে না, রাজনীতিও এক জায়গায় স্থির থাকে না। এটি সময় বলে দেবে। আর যদি বিএনপি আ বিএনপির আগের অবস্থানে স্থির থাকে, তাহলে কিন্তু এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকাটা সমর্থন করে না। আওয়ামী লীগ বলেছিল যে আমরা কোনো দলকে আইন করে নিষিদ্ধ করতে চাই না। আমরা যেটা চাই, জনগণ তার রায়ের মাধ্যমে নিষিদ্ধ করে দেক। যেটি মুসলিম লীগ হয়ে গেছে, অন্য অনেক নিজামে ইসলাম বা অন্য অনেক দল হারিয়ে গেছে। তা আওয়ামী লীগকে কি হারানো সম্ভব হবে? হারালে জনগণের মাধ্যমেই হারাতে হবে। আইন করে কোনো দলকে হারানো যাবে না। না, সেই ক্ষেত্রে তো আপনার ধরেন যে সব দল যদি ধরেন আওয়ামী লীগে যারা অন্যায়কারী তাদেরকে শাস্তি দিয়ে যদি কেউ মানে ফিরে আসতে চায়,
তাহলে কি তার ফেরার কোনো সুযোগ থাকা উচিত? না, থাকা তো উচিতই। আবার শাস্তির বিষয়টিও আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপির অনেক নেতা কর্মীদের তো বিএনপির সাবেক প্রধানমন্ত্রী সহ অনেককে তো অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। এখন শাস্তির বিষয়টাও তো হচ্ছে। এখন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সময় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, সেই গঠনের যে প্রসিকিউশন নিয়েও তো এখন প্রশ্ন আসছে এবং সেই প্রধান প্রসিকিউটর কিন্তু বাতিল হয়ে গেছেন। আম 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 বাতিল বাতিল তাকে বাদ দেওয়া হয়েছে নতুন প্রসিকিউশন এবং তাদের তাদের সম্পর্কে বিরুদ্ধে ঘুষ চাওয়ার বড় ধরনের অনেকগুলো অভিযোগ উঠছে। উৎকোচ নেওয়ার অভিযোগ, কাউকে আসামিদের সহায়তা দেওয়ার অভিযোগ এসেছে। তো সুতরাং এই সবকিছুই হচ্ছে কি আমাদের আইন-টাইন নিয়ে, আইন কাঠামো নিয়ে আমরা যতটা যতটা বিতর্ক করি, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বদল করা যে দরকার, যে অর্থাৎ আমরা একসঙ্গে চলতে হবে। গণতন্ত্র কিন্তু একসঙ্গে চলা, সবাইকে নিয়ে চলা। কাউকে বাদ দিলে যে গণতন্ত্র হয় না, সেটা আওয়ামী লীগ ১৫ বছরে প্রমাণ করেছে। আমি 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 মনে করি না যে বিএনপি এটি প্রমাণ করতে আরও ১৫ বছর সময় নেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের যেমনটা বলছিলেন সম্পাদক সোহরাব হাসান, যে রাজনীতি মানে বহতা নদী, সেখানে কোনো কিছুই থেমে থাকে না। রাজনীতি মানে সবাইকে সঙ্গে নিয়ে চলা, গণতন্ত্র মানে সবাইকে সঙ্গে নিয়ে চলা। আমরা এই ঈদের দিনে প্রত্যাশা করব যে আর কোনো বড় ধরনের সমস্যায়, বড় ধরনের কোনো গোলযোগের মধ্যে আমাদের রাজনীতি আর পতিত হবে না। আমাদের রাজনীতিকরাই এই দেশটি পরিচালনা করবেন, এই প্রত্যাশা রেখে এখন পর্যন্ত এটুকুই। দেখা হবে পরের পর্বে।